সাথে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু সেই প্রহর, সেই অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। মানুষ এখনো অপেক্ষা করছে এবং যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকেও কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য এবং একই সাথে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা মেনে চলার জন্য কিন্তু বলা হচ্ছে। আরেকটি বিষয় যদি উল্লেখ করি, এইটি উল্লেখ না করলেই নয়, যেটি বলা যায় যে এই যে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, আপনারা জানেন এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এখানে আসলে লোকালয়ও খুব একটা নেই বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়া। আমরা দেখতে পেরেছি এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে বসুন্ধরার এই পাশের যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, যাতে এই স্থানে সংকুলন না হলে যাতে তারা এখানে অবস্থান নিতে পারে। এবং আমরা কিন্তু তাই দেখছি এখানে বিচ্ছিন্নভাবে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন। অনেকে তাদের সমস্যাটির কথা আসলে না বললেই নয়, তারা আসলে কতটুকু নিজেদের কষ্ট দিয়ে কিংবা কতটুকু আত্মত্যাগ করে এখানে অবস্থান করছেন সেই বিষয়টি যদি একটু বলি। আমি সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, আমি দেখেছি যে তারা আসলে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে দোকান খুবই কম এবং একই সাথে এখানে তাদের যে রেস্টরুম কিংবা আমরা ওয়াশরুম বলি সেই ব্যবস্থাপনাও কিন্তু নেই। কিন্তু তারপরেও এই কষ্ট স্বীকার করে এই শীতের মধ্যে তারা সকলেই কিন্তু এখানে নানাভাবে অবস্থান করছেন এবং তারা ডিসিপ্লিন কিংবা সেই শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় যে কি হয়েছিল তারেক রহমানের সামনে। আপনারা জানেন যে ১/১১ যে সরকার ছিল সেই সরকার থাকাকালীন সময়ে তারেক রহমানকে কিন্তু গ্রেফতার করা হয় ৭ই মার্চ ২০০৭ সালে। এরপর তাকে ১৩টি মামলা দেওয়া হয় এবং তার উপর রিমান্ডে অভিযোগ আসে যে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং সেই সময়কার যে ফুটেজগুলো গণমাধ্যমে উঠে আসে সেই ফুটেজগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে তারেক রহমানকে যখন কোর্টে আনা হয় তখন কিন্তু তিনি অসুস্থ ছিলেন শারীরিকভাবে। তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হতো এবং ধরে নিয়ে যাওয়া হতো এজলাসে এবং সেখান থেকে ধরে নামানো হতো। এবং ঠিক ওই সময় কিন্তু এর কিছুদিন পরে কিন্তু খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয় এবং খালেদা জিয়া যখন সাব জেলে ছিলেন নির্বাচনের একটি সময় আসছিল এবং ১/১১ যে সরকার ছিল সেই সরকারের উপর কিন্তু আন্তর্জাতিক যে চাপ সেই চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছিল। সেই চাপের ফলে এক পর্যায়ে যখন নির্বাচনের প্রস্তুতির কথা আসে, নির্বাচনের কথা আসে, তখন কিন্তু ১/১১ যে সরকার ছিল তারা কিন্তু বেগম জিয়ার সাথে আলোচনায় আসতে চায়। তারা কিন্তু নির্বাচনের বিষয়ে বেগম জিয়াকে রাজি করানোর বিষয়ে তার সাথে সাক্ষাৎ করে। কিন্তু ওই সময়ে বেগম জিয়ার যে অন্যতম দাবি ছিল যে তার যে সন্তান আছে তারেক জিয়া এবং একই সাথে কোকো, তাদের দুজনের মুক্তির দাবি কিন্তু তিনি সে সময় করেছিলেন এবং সেই দাবি এক পর্যায়ে কিন্তু সেই সরকার মেনে নিতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন যে দীর্ঘ 18 মাস জেলে থাকার পর তারেক রহমান অসুস্থ অবস্থায় বিদেশে পাড়ি জমান, সেখানে চিকিৎসার জন্য পরিবার সহ, এবং ঠিক এর কয়েক বছরের মধ্যেই কিন্তু তারেক রহমান ইংল্যান্ডে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং সেখানে কিন্তু তার আশ্রয়টি গ্রহণ করে এবং এরপর থেকেই তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে এর মধ্যেই কিন্তু 17টি বছর কেটে যায়। এই 17 বছরের মধ্যে নানা ঘটনা প্রবাহ কিন্তু আমরা দেখেছি। নতুন সরকার এসেছে, যে সরকারের একটি পর্যায়ে এই সরকারের ক্ষমতাচ্যুত হয়েছে সরকার এবং ২০২৪ সালে এবং এরপরে কিন্তু এই মাহিন্দ্র খন দেখেছি ১.৫ বছর পর কিন্তু তারেক রহমান এই সরকার পতনের ১.৫ বছর পরে কিন্তু তারেক রহমান আজকে এখানে উপস্থিত হবেন। এবং যে বিষয়টি একটু যদি উল্লেখ করি যে এই 17টি বছর কিন্তু যে অভিযোগগুলো ছিল যে সেই পতিত সরকারের বিরুদ্ধে, যে রাজনৈতিক কিংবা বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদেরকে দমন করার যে প্রয়াসগুলো ছিল সেই প্রয়াসগুলো কিন্তু তারেক রহমান সহ বিএনপির যে শীর্ষ সারির নেতারা ছিলেন তাদের উপরে কিন্তু করা হয়েছিল। এবং বলা যেতে পারে যে তারেক রহমানের বক্তব্য কিন্তু সে সময় গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ করেছিল সেই পতিত সরকার। এরপরে কিন্তু তারপরেও কিন্তু যে বিষয়টি নেতাকর্মীরা বলছেন যে এত দমন পীড়নের পরেও, নেতাকর্মীদের এত মামলা, এত জেল, এত অত্যাচারের পরেও এই অত্যাচার কিন্তু তাদেরকে দমাতে পারেনি। তারেক রহমান সবসময় দলকে উজ্জীবিত করে গেছেন, তারেক রহমান সবসময় যোগাযোগ রেখে গেছেন নেতাকর্মীদের সাথে।